ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 2 এর 12 অধ্যায় নির্দিষ্ট যোজিত ফল এই চ্যাপ্টারের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত ম্যাথ নিয়ে এবং সংক্ষিপ্ত ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এই 12 অধ্যায় আর 11 অধ্যায়, মানে 11 অধ্যায় ছিল অনির্দিষ্ট যোজিত ফল আর 12 অধ্যায় হচ্ছে নির্দিষ্ট যোজিত ফল। তো এই দুইটা চ্যাপ্টার মূলত একই ম্যাথ, শুধু পার্থক্য হচ্ছে একটা জায়গায়। আমরা যখন এই যে অনির্দিষ্ট যোজিত ফল যে আগের চ্যাপ্টার যে ম্যাথগুলো করছি, ওইখানে কি একটা ইন্টিগ্রেশন সিম্বল ছিল, এখানে ধরেন এই এক্স স্কোয়ার ডিএক্স, তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করছি বা ম্যাথ করছি। তো এখন এটা হচ্ছে 11 অধ্যায়ের ম্যাথ, অনির্দিষ্ট যোজিত ফল। আর যদি আমরা 12 অধ্যায়ের যে ম্যাথগুলো শিখবো সেখানে এরকম ইন্টিগ্রেশন সিম্বল থাকবে বা এরকম একটা ফাংশন থাকবে, এবং এইখানে ডিফারেন্সটা হচ্ছে এইখানে কোনো আপার আর লোয়ার, এখানে ইন্টিগ্রেশন সিম্বলের উপরে বা নিচে কোনো লিমিট ছিল না। এই যে 12 অধ্যায় নির্দিষ্ট যোজিত ফল, এখানে হচ্ছে এই উপরে আর নিচে লিমিট থাকবে। ধরুন এখানে আছে 2, এখানে আছে 1, তো এরকম লিমিট থাকবে। তো এই উপরের যে লিমিট এটাকে বলা হয় আপার লিমিট, আর নিচে যে মানটা আছে এটাকে বলা হয় লোয়ার লিমিট। তো নির্দিষ্ট যোজিত ফলের যতগুলি ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথেই আমার এইভাবে ইন্টিগ্রেশন সিম্বলের উপরে আপার এবং নিচে লোয়ার লিমিট থাকবে। এটাই হচ্ছে পার্থক্য। আর এই চ্যাপ্টারের জন্য নতুন তেমন কোনো সূত্র নয়, আমরা 11 অধ্যায়ের যে সূত্রগুলো শিখে আসছি সেই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করব, বা অন্তরীকরণের যে সপ্তম অধ্যায়ের যে সূত্রগুলো আমরা 11 অধ্যায়ের ম্যাথ করার জন্য প্রয়োজন ছিল ওই সূত্রগুলো এখানে প্রয়োজন হবে। তো এই চ্যাপ্টারের জন্য নতুন কোনো সূত্র লাগবে না। তো আশা করি আপনারা এই চ্যাপ্টারের ম্যাথগুলো যারা আগের সূত্রগুলো পারেন তারা খুব সহজভাবে শিখতে পারবেন, বা আমি শিখাইতে পারবো সহজভাবে আশা করা যায়। তো আমরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা কিছু অতি সংক্ষিপ্ত ম্যাথ প্র্যাকটিস করবো। তো এই চ্যাপ্টারে অনেকগুলো অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে যেগুলো হচ্ছে বারবার পরীক্ষায় আসে। তো আমি যে ম্যাথগুলো করবো এই চ্যাপ্টারে অতি সংক্ষিপ্ত যতগুলো কোশ্চেন আছে তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আমি ডিসকাস করবো। তো প্রথম যে ম্যাথটা করবো এখানে হচ্ছে ইন্টিগ্রেশন, তার উপর আছে log 2, নিচে আছে log 1, আর এখানে আছে আপনার ex dx। তো এইটাকে আমরা এটার মান নির্ণয় করব। তো এখানে দেখেন আপার লিমিট হচ্ছে log 2, লোয়ার লিমিট হচ্ছে log 1, আর এখানে আছে ফাংশন ex dx। তো এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব, তো এখানে আমরা এখানে এই ex যেটা সেটাকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি সেটার মান আসে কি ex, এটাই আসে। তো এটা কিন্তু আমরা 11 অধ্যায় থেকে শিখে আসছি। তো এখন আগের ম্যাথগুলোতে কিন্তু লিমিট ছিল না। আগে যদি এখানে লিমিটটা না থাকতো, অনির্দিষ্ট যোজিত ফলের 11 অধ্যায়ের মতো থাকতো, তখন এখানে লিখতাম ex প্লাস এই প্লাস সি দিতাম, তাহলে এটাই কিন্তু অ্যান্সার হতো। আর এখন যেহেতু এখানে লিমিট আছে, তো লিমিট থাকার কারণে এখানে আর এই প্লাস সি এটা দিতে হবে না, বিপরীতে দিতে হবে থার্ড ব্র্যাকেট। আর এখানে যে আপার লিমিট আছে log 2 এটা দিতে হবে, এবং লোয়ার লিমিট যেটা আছে সেটা দিতে হবে। এখন এই যে log 2 আর log 1 এটা বসাবো কি x এর পরিবর্তে x এর মান এখানে বসাবো। তাহলে এখানে কি বসাবো e, x এর পরিবর্তে এখানে দেবো log 2 মাইনাস হবে। এখানে এই যে আপার লিমিটটা বসানোর পরে মাইনাস দিয়ে আবার লোয়ার লিমিটটা বসাতে হবে। x এর পরিবর্তে এখন বসাবো log 1, ঠিক আছে? তো এইভাবে বসালাম। এখন এই e আর log যদি এইভাবে পাশাপাশি থাকে তখন এইটা আর এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, এখানে কাটতে হবে না, আপনাদের বোঝানোর সুবিধাতে আমি কাটলাম। তাহলে থাকে কি 2 মাইনাস হবে 1, তার মানে এখানে হবে 1। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো এই অতি সংক্ষিপ্ত ম্যাথগুলো খুবই ছোট ছোট ম্যাথ, তো আমি অনেকগুলো আজকে প্র্যাকটিস করে দেখাবো আপনাদেরকে। আশা করি আপনারা এই এনজয় করবেন বা শিখতে পারবেন এগুলো। তো ম্যাথের ভিতরে যদি একবার কেউ একটু মজা পান তাহলে কিন্তু ম্যাথগুলো স্বাচ্ছন্দ্যে শিখতে পারবেন। তো এরপরের যে ম্যাথ এটা ধরেন 1 নম্বর। তো 2 নম্বরে আমরা যে ম্যাথটা শিখবো সেটাও আছে এরকম ইন্টিগ্রেশন, উপর আছে log 2, নিচে আছে 0, আপার লিমিট log 2, লোয়ার লিমিট হচ্ছে 0, দেন হচ্ছে আগেরটার মতো ex dx এটা আছে। এখন এই ex কে ইন্টিগ্রেশন করলে আমরা আগেরটা দেখছি কি আসে কি ex ই আসে, ঠিক আছে? তো এখন এই থার্ড ব্র্যাকেট আপার লিমিট হচ্ছে log 2, লোয়ার লিমিট হচ্ছে 0। তো আগেরটার মতো এই ম্যাথটা জাস্ট হচ্ছে লিমিট চেঞ্জ হচ্ছে। আপার লিমিট ঠিক আছে, লোয়ার লিমিট আগে ছিল log 1, এখানে হচ্ছে 0। তো এইগুলা ম্যাথ কিন্তু বারবার আসে, এটাও আসে বা এটাও আসে, এই কারণে এটা করে দাও। তো এখন আমি এই আপার লিমিটটা বসাবো log 2 মাইনাস হচ্ছে e, লোয়ার লিমিট আছে কি 0, সেটা বসালাম। তো এখন এই আগেরটা e আর log এটা কাটা যায় থাকে কি 2 থাকে, আর এখানে দেখেন e0 আছে। তো e0 এর মান হচ্ছে 1, সেই 1টা বসালাম। এটা হচ্ছে আপনার মনে রাখতে হবে, বা এটা একটা e পাওয়ার যদি 0 থাকে তখন এটা 1 হবে, এটা আপনাকে মনে রাখতে হবে বা মনে রেখে বসাইতে হবে। এখন 2 থেকে 1 মাইনাস করলে 1, তার মানে এটা হচ্ছে
এই 2 নম্বরের অ্যান্সার। এরপরে আমরা আরেকটা অতি সংক্ষিপ্ত করব, সেটা 3 নম্বর। দেখেন এটা আছে কি ইন্টিগ্রেশন, উপরে আছে ই পাওয়ার 2, নিচে আছে 1 ডিএক্স, নিচে আছে এক্স। তো এটা আছে। এখন যদি ডিএক্স নিচে যদি এক্স থাকে, তো এটার ইন্টিগ্রেশনের যে মানটা হবে, তো আমরা জানি ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত। তো আমরা এই যে dx বাই এক্স, তো এই 1 বাই এক্স, তার মানে এটাকে এইভাবে লেখা যায় যে 1 বাই এক্স ইন্টু ডিএক্স, এইভাবে লেখা যায় না? তো 1 বাই এক্স এটা কার ডিফারেন্সিয়েশন করলে আমি পাবো? তো যার ডিফারেন্সিয়েশন করলে 1 বাই এক্স পাবো, এর ইন্টিগ্রেশন হবে তত। তার মানে এখানে আমরা যদি আমরা এই লগ এক্স এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, তখন কিন্তু আমরা 1 বাই এক্স পাই। ঠিক আছে? তো এই কারণে যেহেতু এই ডিফারেন্সিয়েশনের বিপরীত হচ্ছে ইন্টিগ্রেশন, তার মানে যে 1 বাই এক্স যেটা, এটা হচ্ছে আমরা এই লগ এক্স কে যদি ইন্টিগ্রেশন করি, তখন হচ্ছে 1 বাই এক্স পাবো। মানে লগ এক্স এর ইন্টিগ্রেশন হবে 1 বাই এক্স। তো এখন আমরা এই যে লোয়ার লিমিট আর আপার লিমিট বসাবো ই টু 1। তো এই যে নির্দিষ্ট যোজিত ফল, এই চ্যাপ্টারে এই ম্যাথগুলো করার জন্য কিন্তু আপনাকে প্লাস সি এটা দিতে হবে না। আগে আমি বলছি অনির্দিষ্ট যোজিত ফল যেখানে লিমিট ছিল না, তখন এই প্লাস সিটা দেওয়ার প্রয়োজন ছিল। তো এখন আমরা এই মান বসাবো এক্স এর পরিবর্তে ই পাওয়ার 2 মাইনাস লগ 1। তো এখন এই যদি লগের পরে কোনো কিছু স্কোয়ার হিসেবে থাকে, সেটা সামনে চলে আসে। তার মানে 2 সামনে চলে আসলো, এখানে থাকলো লগ ই, আর এখানে থাকলো লগ 1। তো এখন এই লগ 1 এর মান হচ্ছে 0। আমি এটা একবারে মান বসাই দিই, লগ 1 এর মান হচ্ছে 0। তো এইগুলো আপনাকে মনে রাখতে হবে যে লগ 1 এর মান হচ্ছে 0, বা এর আগে আমরা যেটা দেখলাম ই পাওয়ার 0 হলে সেটার মান হচ্ছে 1। তো এগুলো আপনাকে ছোট ছোট ভ্যালুগুলো মনে রাখতে হবে। তো এই লগ ই যেটা, লগ ই এটার মান হচ্ছে আবার 1, এটা মনে রাখতে হবে। তার মানে এই 2 ইন্টু 1 হয় মাইনাস হচ্ছে 0, তার মানে 2। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো দেখেন এই ম্যাথগুলো কিন্তু খুবই ছোট ছোট ম্যাথ, আমরা চাইলে এইভাবে খুব সহজেই করতে পারি। তো এরপরে এই চ্যাপ্টারে আরো কিছু অতি সংক্ষিপ্ত ম্যাথ আছে, যেগুলো ইম্পর্টেন্ট এবং অনেকবার আসছে। তো আমি মেনলি হচ্ছে আজকের এই ভিডিওতে যে ম্যাথগুলো এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা একাধিকবার আসছে, সেই ম্যাথগুলোই আমি আপনাদের করে বোঝানোর চেষ্টা করতেছি। তো আমি প্রত্যেকটা ম্যাথ কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি করার পাশাপাশি। তো তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, সেটা আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাহলে আমি প্রয়োজনে আরো স্লোলি বুঝাবো বা আরো বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো। এখন আমরা 4 নম্বরে যে ম্যাথটা করব, এটা আছে কি ইন্টিগ্রেশন বি আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে এ ডিএক্স বাই হচ্ছে এক্স। তো এই যে এটা কিন্তু একদম এটার মতো যে 1 বাই এক্স, এটা ইন্টিগ্রেশন হবে কি লগ এক্স, থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট বি লোয়ার লিমিট এ। তার মানে এটা হয় লগ এক্স এর মান বসাবো কি, এক্স এর পরিবর্তে বসাবো বি, আর মাইনাস হচ্ছে এই আপার লিমিট আর লোয়ার লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিটটা বসানোর পরে মাইনাস দিতে হবে, এই কারণে এটা মাইনাস হলো লগ এ। তো আমরা এরকম একটা সূত্র জানি যে লগ এম মাইনাস লগ এন যদি হয়, তখন আমরা এটাকে লিখতে পারি লগ এম বাই এন। তার মানে এই সূত্র অনুযায়ী এখানে আমরা লিখতে পারি কি লগ বি বাই এ। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো দেখেন এই ম্যাথগুলো খুবই ছোট ছোট ম্যাথ, জাস্ট হচ্ছে একটু যদি আপনারা দেখেন বা একটু বুঝেন, তাহলে কিন্তু আপনারা এই ম্যাথগুলো অনায়াসেই পরীক্ষায় আসলে করতে পারবেন। এরপরে 5 নম্বর যে ম্যাথটা করবো, এটাও খুব ছোট ম্যাথ। দেখেন এটা আছে ইন্টিগ্রেশন √3 আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে 0, এখানে দেওয়া আছে dx বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। দেখুন এটাকে আমরা দেখেন এইভাবে কিন্তু লিখতে পারি যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx। তো এই যে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা দেখেন কার ডিফারেন্সিয়েশন করলে আমরা এটা পাবো। আমরা সপ্তম অধ্যায় থেকে এইটা জানি যে tan ইনভার্স 1 এক্স ইকুয়াল আমরা লিখতে পারি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে এই 1 বাই এই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার পরিবর্তে এটার ইন্টিগ্রেশন আমরা লিখতে পারি tan ইনভার্স 1 এক্স। দেন হচ্ছে আমরা আপার লিমিট বসাবো √3, লোয়ার লিমিট হচ্ছে 0। এই tan ইনভার্স এক্স এটা কিন্তু আমরা এই 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে এটা আসে, বা এটা ডিফারেন্সিয়েশন করলে এটা পাবো।
ঠিক আছে, এই কারণে আমরা এটা লিখলাম। দেন হচ্ছে এই মানটা বসাবো tan ইনভার্স 1, x এর পরিবর্তে এখন বসাবো কি √3 মাইনাস হচ্ছে tan ইনভার্স 1, x এর পরিবর্তে 0। তো এখন এই tan ইনভার্স 1 এই √3 হচ্ছে tan কত ডিগ্রির মান, √3 হচ্ছে tan y/3 বা tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 মাইনাস হচ্ছে এই tan ইনভার্স 1 আর 0 হচ্ছে tan 0 ডিগ্রির মান। ঠিক আছে, tan 0 ডিগ্রির মান হচ্ছে কত 0। এখন এখান থেকে দেখেন এই যে এইটা আর এটা কাটাকাটি যায়, এটা আর এটা কাটাকাটি যায়, তার মানে এখান থেকে π/3 মাইনাস 0, তার মানে π/3 এটাই হচ্ছে অ্যান্সার। মানে π/3 থেকে যে কোনো মান থেকে যদি 0 মাইনাস করি তখন তো ওই মানটাই থাকে, তার মানে এটা হচ্ছে π/3 হচ্ছে এটার অ্যান্সার। তো আমরা দেখেন অলরেডি 5টা অতি সংক্ষিপ্ত ম্যাথ করছি, তো আমরা আরো ম্যাথ করবো অতি সংক্ষিপ্ত ম্যাথ। আমি চাচ্ছি যে এই চ্যাপ্টারের যে কোনো অতি সংক্ষিপ্ত ম্যাথ যদি আসে পরীক্ষায় আপনারা যেন পারেন, এই কারণে কিন্তু আমি অনেকগুলো ম্যাথ অতি সংক্ষিপ্ত ম্যাথ করে দিচ্ছি। তো এই যে ম্যাথগুলো করে দিচ্ছি এগুলো যদি বুঝেন, এছাড়াও যে এই চ্যাপ্টারে আরো অতি সংক্ষিপ্ত ম্যাথ আছে সেগুলোও পরীক্ষায় আসলে আপনারা পারবেন যদি এগুলো বুঝতে পারেন। তো আমরা 6 নম্বরের যে অতি সংক্ষিপ্ত ম্যাথটা করবো সেটা আছে ইন্টিগ্রেশন π/2 আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে 0 sin x dx। তো দেখেন sin x dx এটার ইন্টিগ্রেশন হয়, আমরা জানি এটা, দেখেন আমরা জানি d/dx যদি cos x এটার ইন্টিগ্রেশন করি পাই মাইনাস sin x। ঠিক আছে, মানে cos x কে ডিফারেন্সিয়েশন করলে পাবো আমরা মাইনাস sin x, তো এখানে তো আছে প্লাস sin x। এই কারণে আমরা এই মাইনাসটা যদি এই পাশে নিয়ে আসি তখন কিন্তু এখানে শুধু মাইনাস শুধু sin x থাকে। তো এই কারণে এই sin x এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি মাইনাস cos x। দেন আপার লিমিট হচ্ছে π/2, লোয়ার লিমিট হচ্ছে 0। ঠিক আছে, এই sin x এর ইন্টিগ্রেশন এটা কেন হলো, কারণ এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তখন কিন্তু আমরা আবার sin x পাবো, এই কারণে হচ্ছে এই sin x এর ইন্টিগ্রেশন এটা, আর cos x মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এইটা। ঠিক আছে, তো এখন আমরা এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসলাম, দেন হচ্ছে cos x এর পরিবর্তে এখন মানটা বসাবো হচ্ছে π/2 হল ব্র্যাকেট দেব, মাইনাস হচ্ছে cos 0। ঠিক আছে, তো এখন এই মাইনাসটা বাইরেই থাকলো, তো cos π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তো cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0 মাইনাস cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো এখন এই মাইনাস আর এই মাইনাস হয়ে যায় কি +1, আর 0 তো কোনো ভ্যালু নেই, এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো আমরা দেখেন কয়টা করলাম, অতি সংক্ষিপ্ত ম্যাথ করলাম 6টা। তো দেখি আর কোনো ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্ত ম্যাথ আছে কিনা। তো এইখানে আপনাদের বইয়ে টোটাল হচ্ছে 55টা অতি সংক্ষিপ্ত ম্যাথ আছে। তো 55টার ভিতরে পরীক্ষায় কিন্তু 30টার মতো ম্যাথ, মানে 25 থেকে 30টা ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে। আপনাদের এই বই খুলে দেখবেন যে 12 অধ্যায় প্রায় মানে 25টা বা 30টা যদি না হয় মিনিমাম 20টা ম্যাথ হচ্ছে পরীক্ষায় আসবে বা আসে ঘুরায় ফেরায়। তো আমি যে 6টা ম্যাথ করালাম এই 6টা যদি পারেন পরীক্ষায় যে 20টা ম্যাথ আসে তো সবগুলোই আপনারা পাবেন, এই 6টা যদি বুঝে থাকে, মানে এই নিয়মে ঘুরায় ফেরায় থাকে। ঠিক আছে, তো আশা করি এই যে অতি সংক্ষিপ্ত যে ম্যাথগুলো করে দিলাম আপনারা এই কয়টা ম্যাথের মাধ্যমে এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ নির্ভুলভাবে পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন যদি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে থাকেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলো অবশ্যই আপনারা না টেনে দেখবেন, কারণ ভিডিও মেক করার সময় বা ম্যাথগুলো করে দেওয়ার সময় আমি কিন্তু ম্যাথ বোঝানোর জন্য অনেক ধরনের কথা বলি। তো যদি আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে অবশ্যই এই ম্যাথগুলো সহজেই বুঝতে পারবেন। আর আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনারা ম্যাথ শিখতে পারেন বা বুঝতে পারেন, তো যারা নতুন ভিউয়ার আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা ভিডিওতে আপনাদের মতামত দিতে পারেন। তো আমি আরো কিছু ম্যাথ করে দেবো, যেখানে অতি সংক্ষিপ্তর পরে এই চ্যাপ্টারে কিছু সংক্ষিপ্ত এবং রচনামূলক ম্যাথ আছে। তো এই চ্যাপ্টারের অনেক গুরুত্বপূর্ণ একটা, এটা সংক্ষিপ্ত হিসেবে আসে বা রচনামূলক ম্যাথ হিসেবে আসে, অনেক গুরুত্বপূর্ণ একটা রচনামূলক বা সংক্ষিপ্তও বলতে পারেন, সেটা করবো। এটা হচ্ছে আপনাদের বইয়ের 6-এর 1 নম্বর ম্যাথ। দেওয়া আছে কি ইন্টিগ্রেশন 1 0 আপার লিমিট 1 লোয়ার লিমিট 0 x³ √1 প্লাস 3x4 dx। তো এই ম্যাথটা খেয়াল করেন যে এখানে কিন্তু দুইটা ফাংশন আছে, যে x³ একটা ফাংশন, 1 প্লাস x4 একটা ফাংশন।
তো আমরা অনির্দিষ্ট যোজিত কল যেখানে এরকম দুইটা ফাংশন ছিল ওইখানে কিন্তু আমরা যে কোনো একটাই কল ধরছি। তো যে কোনো একটা ধরার ভিতরে আপনাকে খেয়াল করতে হবে যে কোনটা ধরলে আমরা বাকিটা পাবো। যেমন ধরেন এখানে এক্স কিউব আছে, এখানে রুট 1+3x4 আছে। তো দুইটার ভিতরে আমি এটা ধরলে এটা পাবো না এটা ধরলে এটা পাবো সেটা আপনাকে বুঝতে হবে। তো এখানে আমরা এই যে 1+3x4 এটাকে যদি ধরি তখন এটা থেকে আমি এই x³ dx এটা আমি পাবো। তো এই কারণে আমি এখানে টান দিয়ে ধরি লিখে নিব, ধরি 1+3x4 ইকুয়াল হচ্ছে z, এটা আমি ধরে নিলাম। তো এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন যদি করি তো এখন আমি আর ভেঙে করাচ্ছি না, যেহেতু আমি সপ্তম অধ্যায়ে ডিফারেন্সিয়েশনের যে অধ্যায় ছিল সেখানে ডিফারেন্সিয়েশনের বিস্তারিত কথা বলছি এবং ডিটেলস আলোচনা করছি। তো যারা ডিফারেন্সিয়েশন এখনো ভালোভাবে পারেন না তারা ওই ভিডিওগুলো একটু দেখে আসতে পারেন। সপ্তম অধ্যায়ের ওইখানে 4-5টা ভিডিও পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে সাজানো আছে। তো ওইগুলো দেখলে আপনারা এই ডিফারেন্সিয়েশন এগুলো খুব সহজেই পারবেন। তো আমি এখানে বিস্তারিত আলোচনা করতেছি না, আমি এখানে একবারই করে দিচ্ছি যে 1 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তখন আমরা এটা পাবো 0। তো 0 আমি আর লিখলাম না। এই 3x4 এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে 12 কিভাবে একটু দেখাই দিচ্ছি যে এই 3 তো সামনে চলে আসে আর এই 4টা এটা নেমে আসে, এখানে নেমে আসলো, আর এখানে হবে হচ্ছে আপনার x³ আর এখানে হবে dz/dx। তো আমরা একবারে এখানে লিখে দিতে পারি যে 12x³ ইকুয়াল হচ্ছে dz/dx। দেন আমরা লিখতে পারি, দেখেন এখানে আছে এই x³ আর dx আছে, তার মানে আমি এখানে এটা সাজাই লিখবো যে x³ আর dx টাকে এই পাশে নিয়ে আসবো dx, আর 12টা যদি ডান পাশে চলে যায় 12 তখন হয় এই dz/12 হয়। ঠিক আছে, তো দেখেন এখানে যে এই x³ dx এটা ইকুয়াল আমরা লিখতে পারবো তখন কত dz/12। তার মানে এটাকে আমরা সাজায় লিখতে পারি এইভাবে, এই এটার পরিবর্তে লিখতে পারি কত z, আর যেহেতু রুট আছে তো আমি এই রুটটা দিয়ে দিলাম, রুট z আর x³ dx এটার পরিবর্তে আমি লিখবো কি dz/12। ঠিক আছে, এটা লিখলাম। তো এখন এখানে আপনার লিমিট ছিল 1, এখানে 0। তো এটা ছিল x এর সাপেক্ষে লিমিটটা ছিল। তো এখন কিন্তু আমার আর এখানে x থাকলো না, এখানে থাকলো কি z। তো এখন আমার লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। তো এই কারণে আমার লিমিটটা কত আছে সেটা আমি বের করব। দেখেন এই আপার লিমিট যখন ছিল 1, x এর মান যখন 1 ছিল তখন z এর মান কত হবে আমরা যে এইখান থেকে সেটা পাবো। এই যে 1 প্লাস এই 3 x এর মান যদি 1 বসে 1 4, তো এটাই কত হয় 1 এর পাওয়ার যতই থাক 1ই হয়। তো 1 আর 3 গুণ করলে কত হয় 3 হবে। তো 1 প্লাস 3 কত হয় 4। আর যখন তাহলে এখানে পাবো কত, আপার লিমিট পেলাম 4 আর লোয়ার লিমিট আছে 0। তো যদি আমরা x এর মান যদি 0 বসাই তখন হয় 1 প্লাস এই x এর মান যদি 0 বসাই তার মানে টোটাল মানটাই হয় 0 হয়ে যায়। তার মানে এখানে পাবো 1। ঠিক আছে, এইটুকু আপনার দেখানোর প্রয়োজন নেই, আপনাদের বোঝানোর সুবিধাতে করলাম। তো আপনারা এই ম্যাথগুলো যখন ভালোভাবে শিখে ফেলবেন তখন কিন্তু আপনারা এইটুকু থেকেই সহজে এটা বের করতে পারবেন। তার মানে এখানে আসছে 1। এখন এইখানে লিমিটটা তাহলে চেঞ্জ হয়ে কত হলো, আপার লিমিট 4 আর লোয়ার লিমিট হচ্ছে 1। তো আরেকটা বিষয়, যদি এই আপার লিমিটটা সবসময় একটু বড় হবে লোয়ার লিমিটের তুলনায়, বা লোয়ার লিমিটটা ছোট হবে আপার লিমিটের তুলনায়। তো যদি কখনো এমন হয় যে আপার লিমিটের মানটা চেঞ্জ করার পরে আপার লিমিটটা ছোট হয়ে যাচ্ছে আর লোয়ার লিমিটটা যদি বড় হয় তখন কিন্তু আপনার এই লোয়ার লিমিট বড় মানটাকে উপরে নিতে হবে এবং ছোটটাকে নিচে আনতে হবে, এবং এখানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এটা যদি কখনো কোনো ম্যাথে আসে তখন এটুকু করতে হবে, কারণ আপার লিমিটটা সবসময় হচ্ছে বড় হবে, লোয়ার লিমিটটা ছোট হবে। তো যদি কখনো উল্টা হয়ে যায় তখন ওই লোয়ার লিমিটটাকে আপার করা যাবে, সেক্ষেত্রে এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করে ফেলতে হবে। তো এটা এখন এখানে আসবে না, জাস্ট বলে দিলাম। তো এখন আমরা দেখেন এই যে 1/12 আছে, মানে 12 নিচে আছে, তো এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম। ঠিক আছে, আর এই রুট জেড যেটা আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই জেড রুটটা তুলে নিয়ে এখানে হাফ, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। সরি, এখানে ডিএক্স হবে না, এখানে হবে ডি জেড। ঠিক আছে, তো এখন আমরা একটা সূত্র জানি বা ফর্মুলা জানি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স এন dx যদি হয় তখন আমরা লিখতে পারি x n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 1। এই ফর্মুলা অনুসারে আমরা এখানে লিখতে পারি এই z পাওয়ার হাফ, এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এই z হাফ প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে হাফ প্লাস হচ্ছে 1, এবং এর পাওয়ার যে লিমিট যেটা আছে 4 আর 1 এভাবে দিয়ে দিলাম। তো এখন এই 1/12 বাইরেই থাকলো, এই
ওয়ান আর হাফ এটা যদি যোগ করি তখন হয় কত হয় দেখেন, এই জেড এই লসাগু যদি করে 2 আর এখানে হয় হলো 3 উপরে, তার মানে নিচে হবে 3/2 আর এখানে হচ্ছে 4 1। এখন এই থার্ড ব্র্যাকেটের ভিতরে এই যে 3/2 এটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে মান আছে, তো এটাকে আমরা এটাকেও বাইরে নিয়ে আসতে পারি, তার মানে 1/12। এটাকে যদি আমরা বাইরে নিয়ে, এটা যেহেতু ডিরেক্ট মান তো এটাকে আমরা বাইরে আনতে পারি, বা বাইরে যদি না এনেও করি তাহলেও কিন্তু একই ভ্যালু আসবে। তো আমরা সহজ করার জন্য এই মানটাকে বাইরে নিয়ে আসবো। তো যেহেতু এটা নিচে আছে, যদি আমরা এই 1/12 এটার সাথে গুণ করতে চাই তখন 2টা উপরে চলে যায় আর নিচে আসে 3, আর এখানে থাকবে হচ্ছে আপনার জেড 3/2 আপার লিমিট 4 লোয়ার লিমিট 1। এখন এই 2 আর এটা কাটাকাটি যায়, এখানে থেকে 6। এখন আমি এইখানে একটু জায়গা ফাঁকা করে নিচ্ছি যেহেতু আমার জায়গা কম। তো এখন এখানে নিচে থাকতেছে কত, তাহলে 1/18। আর এইখানে হচ্ছে এখন জেড এর পরিবর্তে আমি কত বসাবো, জেড এর পরিবর্তে বসাবো হচ্ছে 4 3/2 মাইনাস হচ্ছে এই জেড এর পরিবর্তে এখন বসাবো লোয়ার লিমিট 1 3/2। এটা এখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম, ঠিক আছে। এখন 1/18 এই 4টাকে দেখেন আমরা কিভাবে ভাঙতে পারি, এইভাবে দেখেন ভাঙতে পারি যে এই 4 এইভাবে রাখলাম, বা একবারে করি এটা 4কে কিন্তু আমরা 2 স্কোয়ার করতে পারি 4কে, আর এই যে এখানে যে 1/2 আছে সেটার পরিবর্তে রুট দিতে পারি। দেন এটার উপরে হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে 3। দেখেন এটাকে বোঝার সুবিধা আরো আমি ভেঙে করি প্রয়োজনে, 3/2 আছে। তো এই যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 4 এই হাফ ইন্টু হচ্ছে 3 এভাবে লিখতে পারি। তো এই হাফটা এই যদি 4 এর উপরে দিয়ে দিই তো রুট 4 হয়, আর উপরে থাকে 3। তো রুট এই 4টাকে আবার 2 স্কোয়ার লেখা যায় রুট দেন 3। তো এটাকেই কিন্তু আমি একবার এখানে এটা লিখলাম। দেন মাইনাস হচ্ছে 1 এর পাওয়ার যাই থাক সেটা কিন্তু 1ই হয়। তো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1/18। এখন এই যে স্কোয়ার আর রুট এটা কাটাকাটি হয়ে যায়, তার মানে এখানে থাকে 2 পাওয়ার হচ্ছে 3 মাইনাস হচ্ছে 1 এরকম হয়। তো এখন এই যে 1/18 এই 2 কিউব পাওয়ার যদি 3 থাকে তো এটা 2 দুগুণে 4 4 দুগুণে 8 মাইনাস হচ্ছে 1। তো এটাকে আমরা তাহলে লিখতে পারি কত, 8 থেকে যদি 1 যদি মাইনাস হয় এখানে থাকে 7 আর নিচে থাকে 18। তো এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। দেখেন ম্যাথটা যদি একটু বড়, কিন্তু এই ম্যাথটা কিন্তু এই চ্যাপ্টারের জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ, এবং এই ম্যাথটা অনেকবার আসছে আপনাদের বইয়ে, এখানে প্রায় 10 বারের মতো আসছে। যে এটা 22-এ আসছে, 23-এ আসছে, 22-এ রেগুলারও আসছে, আবার পরিপূরক পরীক্ষায় আসছে, 20-এ আসছে, 17-তে আসছে, 13, 12 মানে অনেকবার আসছে এই ম্যাথটা। আপনারা আপনাদের বই দেখবেন, তো এই কারণে এই ম্যাথটা করে দিলাম। তো আশা করি আমি ভেঙে ভেঙে করছি, আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে যদি কোনো ম্যাথে 2টা ফাংশন থাকে তখন কিন্তু আমরা এই অনির্দিষ্ট যোজিতফল ওই চ্যাপ্টারের মতো করে আপনাকে একটা ফাংশন ধরে বাকিটা বের করতে হবে। যেমন এখানে এটা ধরে আমি কিন্তু x³ dx এটা আমি বের করে ফেলছি। তো এইভাবে করে আপনার কয়েকটা ম্যাথ যদি আপনারা প্র্যাকটিস করেন বুঝতে পারবেন যে কোনটা ধরতে হবে বা কোনটা ধরলে আমরা বাকিটা বের করতে পারবো। তো এইভাবে করে আপনারা আশা করি এই ম্যাথগুলা যদি নিজেরা বাসায় প্র্যাকটিস করেন সহজেই পারবেন। তো এখানে আরেকটা ম্যাথ আছে, এটা একটু ছোট, তারপর দেখাই দিচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এই চ্যাপ্টারের জন্য, এবং এটাও একাধিকবার আসছে, 4বার 5বার আসছে এটা। তো এই এখন যে ম্যাথটা করবে এটার তুলনায় অনেক ছোট বা সহজ হবে। দেখেন এই ম্যাথটা হচ্ছে আপনার বইয়ের হচ্ছে 7 নাম্বার ম্যাথের 7-এর 4। এখানে আছে ইন্টিগ্রেশন log 2 আপার লিমিট 2 লোয়ার লিমিট 0। এখানে হচ্ছে ex বাই হচ্ছে 1 প্লাস ex dx এরকম আছে। এখন এই ম্যাথটার ক্ষেত্রে খেয়াল করেন, আমরা এখানেও দুইটা ফাংশন, উপরের ex একটা ফাংশন, নিচে হচ্ছে 1 প্লাস ex এটাও আরেকটা ফাংশন। এখন আমরা যদি ex কে ধরি, যেমন এখানে দুইটা ফাংশন, তো একটাকে ধরতে হবে, একটা ধরে বাকিটা আপনাকে বের করতে হবে। তো ex কে ধরলে কখনোই আমরা 1 প্লাস ex কিন্তু পাবো না, তো এই কারণে আমরা এটাকে ধরবো, এটা ধরলে কিন্তু এটা পাবো। যেমন আমরা যদি ধরি 1 প্লাস ex ইকুয়াল হচ্ছে z,
তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করি, 1 এর ডিফারেন্সিয়েশন করলে হয় 0, ex এর ডিফারেন্সিয়েশন করলে হয় ex, আর এটা হয় dz বাই dx। এখন আমরা এই dx টাকে যদি x এর সাথে এই পাশে নিয়ে আসি, তার মানে গুণ হয়ে যায় ex, dx ইকুয়াল হয় dz। তো দেখেন ex আর dx ইকুয়াল কিন্তু আমরা dz এটা পেলাম। তো তার মানে এখন আমি লিখতে পারি ইন্টিগ্রেশন, এখানে ex dx এর পরিবর্তে লিখবো হচ্ছে dz, আর নিচে যেটা আছে 1 প্লাস ex ইকুয়াল ধরছি হচ্ছে z, তার মানে এটা হবে z। এখন হচ্ছে লিমিটটা যেহেতু আমি এটা ধরছি, যখনই আমরা একটা ফাংশন ইকুয়াল ধরবো তখনই আমরা লিমিটটাকে চেঞ্জ করতে হবে, লিমিট বা সীমা সেটা চেঞ্জ করতে হবে। তো এখন x আর হচ্ছে z, তো x এর লিমিট আছে, একটা লিমিট আছে হচ্ছে log 2, এটা হচ্ছে আপার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে 0। এখন এই 1 প্লাস, এটা একটু এখানে বোঝাই দিচ্ছি যে 1 প্লাস ex, তো 1 প্লাস ex এর পরিবর্তে যদি আমরা বসাই e, এই log 2 যদি বসাই, এখন কত হয়, এই log আর e কাটা যায়, তার মানে 1 প্লাস 2 ইকুয়াল হয় 3, তার মানে এটা হবে 3। আবার যদি আমরা 0 বসাই তাহলে 1 প্লাস e0 ইকুয়াল e0 মান হচ্ছে 1, তার মানে এখানে হয় 2। ঠিক আছে, তো আপার লিমিট হলো 3, লোয়ার লিমিট হলো 2। এখন আমরা এখানে দেব 3, এখানে দেব 2। তো এখন এই 1 বাই z এটার ইন্টিগ্রেশন করলে হয় log z, আর আপার লিমিট আছে 3, লোয়ার লিমিট আছে 2। এই যে 1 বাই z এটা ইকুয়াল কিন্তু log z, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র বা ফর্মুলা। এখন আমরা z এর পরিবর্তে লিমিটগুলো বসাই দেব, log 3 মাইনাস হচ্ছে log 2। তো এটাকে আবার এইভাবে লেখা যায়, আমরা যে একটু আগে লিখে দিলাম আগের একটা ম্যাথে, যে log m মাইনাস যদি log n হয় তখন আমরা লিখতে পারি log m বাই হচ্ছে n, তার মানে এটাকে লেখা যায় log 3 বাই হচ্ছে 2। এটা দেখেন খুব ছোট একটা ম্যাথ, এটা সংক্ষিপ্ত ম্যাথ হিসেবে আপনাদের আসবে, তবে আগের ম্যাথটা একটু বড়, ওইটা রচনামূলক ম্যাথ হিসেবে আসতে পারে। তো আশা করি আজকের ভিডিওতে আমরা অনেকগুলো ম্যাথ করালাম, অতি সংক্ষিপ্ত আমরা 6টা ম্যাথ করাইছি, এবং সংক্ষিপ্ত বা রচনামূলক ভিতর থেকে আরো 2টা ম্যাথ করছি। টোটাল হচ্ছে এই প্রথম ভিডিওতে, এই 12 অধ্যায়ের প্রথম ভিডিওতে আমরা 8টা ম্যাথ করলাম। তো এই 8টা ম্যাথ ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রত্যেকটা ম্যাথই একাধিকবার আসছে। তো আমি আপনাদের যতগুলি ম্যাথ এই প্রথম চ্যাপ্টার থেকে এই পর্যন্ত করে আসলাম, প্রত্যেকটা চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথ সেগুলাই আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি এবং সেগুলাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আশা করি আমার এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন বা আপনারা ম্যাথ শিখতে পারছেন। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলের সাথেই থাকবেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সুন্দর মতামত জানাবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।